শোনা যাচ্ছে? কত কথা কলকাতা, কত কথা কথকতা। নমস্কার। আজকে আমি কত কথা কথকতার আমন্ত্রণে লিটল ম্যাগাজিন লাইব্রেরি গড়ে ওঠার, তার চলমানতা, তার বিবর্তন, ৪৩ বছরের কিছু ইতিহাস, কিছু অন্যরকম কথা বলার জন্যে আমন্ত্রিত হয়েছি। আমার কাজ শুধু বক বক করে যাওয়া আর এই লাইব্রেরিকে জানার জন্যে কলিকাতার লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র যে সূচনা, সেই সূচনার একটা ইতিহাস আছে। 1978 সালের 23শে জুন যে লাইব্রেরি গড়ে উঠেছিল, যাকে উপলক্ষ করে আজকের এই অনুষ্ঠান। মৌমিতা পালকে ধন্যবাদ এমন একটি অনুষ্ঠানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে। আসলে ক্লাস 9-10 থেকেই আমার পত্রপত্রিকা কেনার শুরু বলতে খুব যে প্রচুর কাগজ কিনতাম তা নয়, সেটা সম্ভবও ছিল না। টিফিনের পয়সা জমিয়ে সেটার কতটাই বা পারি। ওই জোড়াসাঁকো রবীন্দ্র সদনে যেতাম, সেখানে লিটল ম্যাগাজিন কর্মীদের থেকে বিভিন্ন পত্রপত্রিকা পেতাম, কিনতাম। সামান্য আমার মনে পড়ে দৈনিক কবিতা ক্লাস 9-এ প্রথম কিনেছিলাম 1966 সালে। যাই হোক, 23শে জুন একটি দিন, যে দিনকে কেন্দ্র করে এইসব কথাবার্তা বলা হয়েছিল। কি, আমি স্কটিশ চার্চ কলেজে বাংলা অনার্স নিয়ে পড়তাম। সেই পড়াশোনার সূত্রে আমি ন্যাশনাল লাইব্রেরিতে নিয়মিত যেতাম। তখন নিজেও একটা কাগজ করেছি। সময়টা ওই 69 সালের ডিসেম্বরে, পত্রপুট নামে। এবং 72 সালে মে মাসে হঠাৎ একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্টের সামনে যে লবিটা ছিল, সেখানে ভেতরে যাওয়ার আগে, পুরনো ন্যাশনাল লাইব্রেরির বাড়ির কথা বলছি, সেখানে যাওয়ার আগে দেখলাম বহু লিটল ম্যাগাজিন দড়ি দিয়ে বাঁধা হয়ে পড়ে আছে। অন্তত 200-300 তো বটেই। আমি খুবই কৌতূহলী হলাম। যিনি অধিকর্তা, আমি নামটা বলছি না, বাংলা বিভাগ দেখাশোনা করতেন, তাকে জিজ্ঞেস করলাম যেগুলো এইভাবে রাখা আছে। উনি বললেন যে এগুলো রাখা হবে না, এগুলো ফেলে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে আমার পা থেকে মাথা জ্বলে উঠল। আমি অপমানিত বোধ করলাম। এ তো আমার নিজের কাগজকে অপমান, বাংলা ভাষার লিটল ম্যাগাজিনকে অপমান। ন্যাশনাল লাইব্রেরি এমন একটি কথা শোনালো আমাকে। আমি ন্যাশনাল লাইব্রেরি থেকে চলে এলাম। এটা 1972 সালের মে মাসের কথা বলছি। পার্ট 2 পরীক্ষা দিলাম।
পাঠ্য পরীক্ষা দেওয়ার পর একটা ওই অবসর থাকে না, অবকাশ থাকে। সেপ্টেম্বর মাসে ঠিক করলাম একটি প্রদর্শনী করব লিটল ম্যাগাজিনের। নিজে কাগজ করতে গিয়ে বহু পত্রিকাও জড়ো হয়েছিল এবং ন্যাশনাল লাইব্রেরির এই ঘটনার প্রতিবাদে একটা কিছু করতে হবে বলেই এমন একটা ভাবনা মাথায় এলো। আমাদের বাড়ির সদর দরজা এবং বৈঠকখানা, যেখানে লিটল মেরি লাইব্রেরি আজকে দাঁড়িয়ে আছে, সেইখানে দুটো ঘর মিলে 23 থেকে 27 সেপ্টেম্বর 1972 সালে একটি লিটল ম্যাগাজিনের প্রদর্শনী করলাম 750 পত্রপত্রিকা নিয়ে। তখন এটা যতটা সম্ভব প্রচার করেছিলাম এবং সেই সূত্রে মানুষজন এলো, পত্রপত্রিকা দেখার একটা সুযোগ পেল। একটা স্লোগান তখন ওখানে রেখেছিলাম, কলকাতার সম্পদ প্রকাশ্যে চুরি করুন। প্রদর্শনীটা সাজানো হয়েছিল টাটকা শাকসবজি দিয়ে। সুবাদা শিল্পী সুভাপ্রসন্ন সাজিয়েছিলেন। এই প্রদর্শনী তো হলো, অনেকে এলেন, এখনো ছবিটা আছে, আমন্ত্রণ পত্রটা আছে, আর মন্তব্যের খাতাটা রাখা আছে। প্রদর্শনী হওয়ার পর আমি বিভিন্ন সাহিত্য সভায় গিয়ে একটা টেবিল পেতে বসতাম, লিটল ম্যাগাজিনগুলো একটা প্রদর্শনী করতাম, ছোট মাপের প্রদর্শনী, একটা টেবিলে যতটুকু ধরে। এই সব ভাবতে ভাবতে আমার ভাবনা এলো যে একটা লিটল ম্যাগাজিন লাইব্রেরি যদি করা যায়। এই ভাবনারই ফলশ্রুতি লিটল ম্যাগাজিন লাইব্রেরি। এই লাইব্রেরি 1978 সাল 23শে জুন কোনো আনুষ্ঠানিকতা দিয়ে শুরু হয়নি। আমি ডায়েরিতে লেখা আছে, আজ থেকে শুরু করলাম লিটল ম্যাগাজিন লাইব্রেরি, বাংলা সাময়িক পত্র পাঠাগার ও গবেষণা কেন্দ্র, টু ডু সামথিং কনস্ট্রাকটিভ। সবুজ কালি দিয়ে লেখা, বাইরে বৃষ্টি পড়ছিল টিপ টিপ। সেদিন এই যে শুরু হলো, এই শুরুটা শুধু ডায়েরির পাতাতেই রইল। 6টা চেয়ার, 3 তলায় আমার স্টাডি রুম থেকে নিয়ে এলাম কোষ্টি পাথরের টেবিলটা, আর মার রান্নাঘরের র্যাক থেকে কাঠের সেই র্যাকটা, যেখানে লিটল ম্যাগাজিনগুলো রাখতাম, আর দড়িতে বাঁধা থাকতো, দড়ির ওপর রাখতাম কিছু পত্রপত্রিকা। এই শুরু। এখন পত্রিকা তো এইভাবে রাখলাম, পাঠক কে হবে? তখন তো হোয়াটসঅ্যাপের যুগ নয়, ফেসবুকের যুগ নয়, আত্মপ্রচারের যুগ নয়। কাকে জানাবো, কিভাবে জানাবো? পাতিলাম লিটল ম্যাগাজিনের স্টল, সেখানে যেতাম। যেসব ক্রেতারা আসতেন, পাঠকরা আসতেন, তাদের বলতাম, আসুন না, একটা ছোট্ট লাইব্রেরি করেছি। 2-1জনকে ধরে বেঁধে নিয়ে এসেওছি, সেটাও আত্মতৃপ্তি ছিল। কিন্তু দেখলাম এভাবে হবে না। পাশাপাশি আমার 4টে পুঁজি গড়ে তুললাম। 78 সালে আমি প্রতিজ্ঞা করে সিগারেট খাওয়া ছাড়লাম। সিগারেটের কোনো খাদ্যগুণ নেই, সেই পয়সায় আমি লিটল ম্যাগাজিন কিনব। 2, 77 সালে একটি হায়ার সেকেন্ডারি স্কুলে পার্ট টাইম শিক্ষকতা পেলাম, 100 টাকা মাইনে। আর রাত্রে
নাইট ডিউটি একটি সংবাদপত্রের ট্রেনি হিসেবে 50 টাকা। আর চতুর্থ হচ্ছে একটা 3 পেনি অপেরা নাম দিয়ে লক্ষ্মী ভাঁড় যাকে বলে, প্রতিদিন কয়েন ফেলতাম। এই এইটুকুই সম্বল, এই দিয়েই আমি পত্রপত্রিকা কিনতাম, দুষ্প্রাপ্য পত্রিকা সংগ্রহ করতাম, এবং প্রত্যেক রোববার আমি কোনো কোনো সম্পাদকের বাড়িও গেছি পত্রিকা আমার উদ্দেশ্য বলতে এবং পত্রিকা আনতে। এইভাবে 1,500 পত্রিকা দিয়ে শুরু হলো লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র। এটি 86 সালে এই নামকরণটা হলো লিটল ম্যান লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র। এখন এই যে লাইব্রেরি, এই যে পাঠককে তো আনতে হবে, পাঠককে জানাতে হবে, তখন 81 সালে আমি একটা কাজ শুরু করলাম, সেটি হচ্ছে বিবলিওগ্রাফিক্যাল কাজ। এই যে এত অসংখ্য প্রবন্ধ বেরোচ্ছে, তার একটা সূচির প্রয়োজন। প্রথম কাজটা পত্রপুটে 81 সালের 25শে বৈশাখ রবীন্দ্রনাথ বিষয়ক পত্রপত্রিকায় প্রকাশিত আমার কাছে যা ছিল তার একটা সংকলন, 1 টাকা দাম, এবং সেটি জোড়াসাঁকোয় বিক্রি করলাম। কেউ কেউ কিনল, এবং বিভিন্ন কাগজের অফিস, অনেক ব্যক্তিগতভাবে অনেককে পাঠিয়ে দিলাম। এইভাবে পৌঁছে গেল শিবনারায়ণ রায়, তানওয়েন, শান্তিকেতনে অধ্যাপকদের কাছে। তারা খুব প্রশংসা করলেন। আনন্দবাজারেও লেখা হলো, পব নামে আনন্দবাজারের টুকরো খবর বলে একটি কলমে লিটল ম্যাগাজিন সম্পর্কে বার্তা দেয়া হতো। এখন এই সবের মধ্যে দিয়ে ওখানে ওই বিবলিওগ্রাফি পড়ে দেখে একজন এলো, এসে তিনি এসেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের অনুরোধে রবীন্দ্রনাথ ও আমি এই নামে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখা সংগ্রহ করতে। এটি বেরিয়েছিল রমাপ্রসাদ দত্ত সম্পাদিত দেখছি শুনছি পত্রিকায়। তখন জেরক্স বা ফটোকপি সেভাবে জনপ্রিয় হয়নি, অর্থাৎ ফটোকপি তখন হস্তচালিত কিছু কিছু জেরক্স চালু হয়েছিল। তার নাম অশোক মুখোপাধ্যায়, তিনি এলাহাবাদ ব্যাংকে কাজ করেন। তিনি ওই লেখাটি হাতেই লিখে নিলেন এবং তার পুরো ব্যাপারটা ভালো লেগে গেল। সেই ভালো লাগা থেকেই তিনি একটি লেখা তৈরি করলেন, বললেন এটি কলকাতা কর্চার জন্যে আমি লিখব। এবং 1981 সালের 16ই জুন আনন্দবাজারে প্রথম লিটল ম্যাগাজিন লাইব্রেরি সম্পর্কে একটি প্রতিবেদন বেরোলো, ছোটই সুন্দর এই শিরোনামে। ফলত অনেকে এলেন, আলাপ আলাপন করলেন। এইসবের মধ্যে দিয়ে আমার তখন 81 সালে, আমি 79 সালে আমার সাহিত্যপ্রেমী বাবা প্রয়াত হন 2রা ডিসেম্বর, মাত্র 52 বছর বয়সে। আমি ওই রাধামোহনপুর, মেদিনীপুরের রাধামোহনপুরের যে পার্ট টাইম শিক্ষকতা করতাম সেটা ছেড়ে দিলাম। 81 সালে সিটি কলেজ স্কুলে আমি ফুল টাইম শিক্ষক হিসেবে যুক্ত হলাম। এবার আমার তো নেশা পেয়ে বসেছে লাইব্রেরিকে কেন্দ্র করে, একে বড় করতে হবে, পাঠকের আনাগোনা বাড়ছে। তখন কোনো চাঁদা সিস্টেম ছিল না, ছিল সেটা বলা ছিল যে পাঠ প্রতি 2 আনা ওই কয়েন বক্সে ফেলতে হবে।
দেখলাম 4 আনা 8 আনা 2 টাকা 10 টাকা এরম সবাই দিচ্ছে। তখন লিখলাম যা ইচ্ছা। এইভাবে চলতে লাগলো লাইব্রেরি। লাইব্রেরির পত্রিকা বাড়তে লাগলো, 1500 থেকে 2000, 3000 এইভাবে বাড়ছে, জায়গাও বাড়ছে। আমার বৈঠকখানার জায়গাটা যে ছিল সেটা অতিক্রম করে আমার সদর দরজায় এবার আমায় গ্রাস করতেই হলো। আমি নিরুপায়ভাবে একদিন পেরেক মারলাম দেওয়ালে, তারপরে ক্যালেন্ডার, তারপর একদিন দুম করে একটা স্টিলের আলমারি নিয়ে বসিয়ে দিলাম। অর্থাৎ বাড়িকে দখল করছি, এইরকম একটা সংকেত দিলাম। তখন লাইব্রেরি খোলা থাকতো, কিন্তু সকাল এবং প্রতিদিনই বিকেলে ওই নির্দিষ্ট টাইমে কেউ আসতো কেউ আসতো না, ধৈর্য ধরে বসে থাকতাম। না এলেও খোলা থাকে, অর্থাৎ নিয়মটা রেখে গেছি, ঠিক সময় মতো খোলা, সময় মতো বন্ধ করা। এইভাবে চলতে চলতে আমার বিবলিওগ্রাফি কাজটাও আরও বিস্তৃত হলো। রবীন্দ্রনাথ থেকে কবিতা, কবিতা থেকে চলচ্চিত্র, চলচ্চিত্র থেকে নাটক, নাটক থেকে লিটল ম্যাগাজিন, আরও বিস্তৃত বিভিন্ন পত্রপত্রিকায় ও আমি বিবলিওগ্রাফি কাজ শুরু করলাম। এবং তাতে লেখা থাকতো, এই সমস্ত লেখালেখি পেতে গেলে লিটল ম্যাগাজিন লাইব্রেরিতে আসুন। লাইব্রেরির 10ম বর্ষ পূর্তি যখন হলো 1988 সালে, তখন প্রথম একটা অনুষ্ঠান করি স্টুডেন্টস হলে, 10ম বর্ষ পূর্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অরুণ মিত্র, উদ্বোধক ছিলেন মহাশ্বেতা দেবী, আর বিনয় মজুমদারকে সম্বর্ধনা দিয়েছিলাম। এবং আমন্ত্রণপত্র নিজের হাতে বিলি করেছিলাম এক একটা জায়গায় গিয়ে। দূরের যারা ছিলেন তাদের কিছু পোস্ট করেছিলাম। হল কানায় কানায় ভরে গেছিল। আমি 2 মিনিটের বেশি কথা বলতে পারিনি। মঞ্চের সামনে দর্শক আসনে বসেছিল আমার স্ত্রী এবং 6 বছরের পুত্র। কেঁদে উঠেছিলাম ওদের জন্য সময় দিতে পারি না বলে। এই সমস্ত কথা মনে আসে। আরেকটা কথা না বললেই নয়, বসন্ত জানার কথা। বসন্ত জানা 1969 সালে 5-এর কলেজ রোডে একটি বাড়িতে গৃহভৃত্য হিসেবে ছিল। বাড়ির চাকর যাকে বলি, 30 টাকা মাইনে। সেই পয়সার একটা অংশ দিয়ে একটি কাগজ করেছিল, তার নাম তিলোত্তমা। তিলোত্তমা কাগজটি 8টি সংখ্যা বেরিয়েছিল। কি দুঃসাহস! এটি বাড়ির গৃহভৃত্য সম্পাদিত একটা লিটল ম্যাগাজিন। এগুলো আমাকে অনুপ্রাণিত করেছিল। 88 সালে 87 সালে আমি একটি বই বার করি, প্রসঙ্গ লিটল ম্যাগাজিন। তার আগে একটি ঘটনা বলে নিই। 8-এর দশকে আমার মনে হলো লিটল ম্যাগাজিন নিয়ে একটি গবেষণা করব, এবং এই উদ্দেশ্য নিয়ে আমি গেলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের, যিনি তখন বিভাগীয় প্রধান ছিলেন। আমি দেখা করলাম, ওনাকে বললাম। উনি তো শুনে আঁতকে উঠলেন। উনি বললেন, না না, এসব হয় না, লিটল ম্যাগাজিন আবার কি? নাছোড় বান্দা,
উনি তখন বললেন, লিখে আনো, অনেক লিখে আনো, তারপর দেখছি। আমি লিখে আনলাম, বিভিন্ন ব্রিটিশ লাইব্রেরি, আমেরিকান লাইব্রেরি, বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করলাম। কিন্তু উনি একই কথা বললেন, লিটল ম্যান নিয়ে গবেষণা হয় না, ওটা বাজে জিনিস। আমি তখন বললাম, স্যার আমি গবেষণা করতে চাই না, আমার সিনপসিসটা দিন, তবে আমি এখানে একটা সেমিনার করব, আপনি হবেন সভাপতি। 83 সালের 27 সেপ্টেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1500 পত্রিকার একটি প্রদর্শনী করেছিলাম। সেখানে বক্তা হিসেবে ছিলেন শঙ্খ ঘোষ, পবিত্র সরকার, শুদ্ধসত্য বসু, বার্নিক রায়, শৈলেশ্বর ঘোষ, উজ্জ্বল কুমার মজুমদার, এবং সভাপতি হিসেবে সেই অধ্যাপক বলেছিলেন যে কোন দিন শুনব লিটল ম্যান নিয়ে গবেষণা হচ্ছে, সে সন্দীপও করতে পারে, অন্য কেউ। আমি মনে মনে হেসেছিলাম। আজ লিটল ম্যাগাজিন নিয়ে গবেষণা হচ্ছে, অনেক কাজ হচ্ছে, কিন্তু ওই সময়টা ছিল একেবারে শূন্যতার জায়গা, শূন্য জায়গা। আমার ওই সিনপসিস নিয়ে একটি বই করলাম, আর একটু বাড়িয়ে, প্রসঙ্গ লিটল ম্যাগাজিন, সেটি উৎসর্গ করলাম বসন্ত জানাকে। ওকে পেয়েছিলাম অনেক খুঁজেও, তখন এখানে চাকরি ছেড়ে চলে গেছে, পিডাব্লিউডিতে কাজ করছি। 88 সালে দেখা হয়েছিল, ওর হাতে তুলে দিয়েছিলাম পত্রিকাটি। যাই হোক, এর পরবর্তীকাল 86 সালে লাইব্রেরিতে একটি মাসিক কবিতা গল্প পাঠের অনুষ্ঠান হতো। এটা একক কবিতা বা গল্প পাঠের অনুষ্ঠান, বিশেষ করে যারা মফস্বলে দূরে আছেন তাদের ডাকতাম, তাদের নিয়েই এই কাজটা হতো। 84 সালে আমি এটি প্রকাশনার কথা ভাবি। এই যে লিটল ম্যাগাজিনে বহু লেখা বেরোচ্ছে, এগুলো নিয়ে যদি একটা বই করা যায়। প্রথম কাজটা হলো জীবনানন্দকে নিয়ে, কবি জীবনানন্দ দাশকে নিয়ে 19টি প্রবন্ধের সংকলন, যেগুলো বিভিন্ন লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। এবং এর মধ্যে দিয়ে আমি পৌঁছে গেলাম আরও বিদ্বজ্জনদের কাছে, বিদ্বৎ সমাজের কাছে, সারস্বত সমাজের কাছে। মোট কথা, লিটল ম্যাগাজিনকে যে কোনোভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরাটাই প্রধান কাজ ছিল। পাঠক আসছে, পাঠক বাড়ছে, গবেষকরা আসছে, নিয়মিত গবেষকরা আসছে দূর দূরান্ত থেকে। কত মানুষের সমর্থন নিয়ে চলতে লাগলো এই লাইব্রেরি। প্রথম 20 বছর সম্পূর্ণ আমার ব্যক্তিগত পকেট থেকেই যা কিছু এর ব্যয়, খরচ, যা কিছু পত্রপত্রিকা কেনা থেকে আরম্ভ করে, র্যাক তৈরি করা থেকে আরম্ভ করে, যা কিছু। 1996 সালে, তার আগে 1993 সালে আমরা একটা অল ইন্ডিয়া লিটল ম্যাগাজিন কনফারেন্স করেছিলাম। আমার মনে হয়েছিল বাংলা ভাষা তো লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়, তাহলে সারা ভারতবর্ষের নানা ভাষার যে লিটল ম্যাগাজিনগুলো আছে তাদের সঙ্গে একটু ভাব আদান প্রদান করার জন্যে একটা সম্মেলন করা যাক। আসলে হয়েছিল কি, আমি ওই স্প্ল্যানার দিয়ে আস্তে আস্তে দেখলাম একটা বিশাল ফেস্টুন, তাতে লেখা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। আমি ওটা পড়লাম, অল ইন্ডিয়া লিটল ম্যাগাজিন কনফারেন্স। পরের দিনই আমি সবাইকে ডাকলাম, আমি এরম করতে চাই। সবাই বলল, না, অত বড় করে কি হবে, তার চেয়ে ওই আসাম, ওড়িশা, হিন্দি, মানে খুব ছোট লিমিটেড জায়গায় করা যদি যায়।
আমি বললাম, না, স্বপ্নটা বড় দেখব, স্বপ্নটা বড় দেখব, দেখা যাক না। শুরু হলো আয়োজন। কত মানুষ, কত কর্মীরা যোগ দিয়ে সেই অনুষ্ঠানকে সফল করেছিল। 4 দিন ধরে সেইটা হয়েছিল। সেটা অক্টোবর-নভেম্বর মাসে অল ইন্ডিয়া লিটল ম্যান কনফারেন্স 4 দিন ধরে, অসাধারণ। অমিয় ভূষণ মজুমদার উদ্বোধন করেছিলেন। উড়িষ্যা থেকে, মধ্যপ্রদেশ থেকে, কাশ্মীর থেকে, দূর দূরান্ত থেকে, আসাম থেকে অনেক মানুষ সমবেত হয়েছিল। আমরা একটা র্যালি বার করেছিলাম লিটল ম্যাগাজিন লাইব্রেরি থেকে শিশির মঞ্চ পর্যন্ত। লিটল ম্যাগাজিনের বিশাল মিছিল এইসব চলছিল। এর মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি আনুষ্ঠানিকতা যে কাজের মধ্যে নানা কাজ। লিটল ম্যাগাজিন নিয়ে আমরা বই মেলায় যাই, বই মেলায়, লিটল ম্যাগাজিন মেলায়, সেখানে লিটল ম্যাগাজিনকে তুলে ধরা নানাভাবে। এইভাবে লাইব্রেরিতে আনাগোনা হতে লাগলো বিদেশিদেরও। এখানে উইলিয়াম রাদিচে, দে চং, ক্লিন্টন বি সিলির মতো মানুষেরা এসেছেন অনেক জার্মান গবেষক, এসেছেন অস্ট্রেলিয়া থেকে, ইংল্যান্ড থেকে, বিভিন্ন দূর দূরান্ত জায়গা থেকে। কিছুদিন আগে অস্ট্রিয়া থেকেও এক সাংবাদিক এসেছিলেন। সুইডেনের যে ন্যাশনাল লাইব্রেরি, তার মুখপত্রে এই লাইব্রেরি নিয়ে একটা দীর্ঘ লেখা বেরিয়েছিল, সচিত্র। মিসোনিয়ান ইনস্টিটিউট আমেরিকার, তাতেও লাইব্রেরি নিয়ে লেখা বেরিয়েছে। হংকংয়ের এশিয়া উইক পত্রিকায় লাইব্রেরি নিয়ে প্রতিবেদন বেরিয়েছে। এদেশের সমস্ত যত সংবাদপত্র আছে এবং সাময়িকপত্র আছে, ইন্ডিয়া টুডে, জেন্টলম্যান থেকে আরম্ভ করে দি হিন্দু, টেলিগ্রাফ, স্টেটসম্যান, টাইমস অফ ইন্ডিয়া, সমস্ত পত্রিকায় লিটল ম্যাগাজিন লাইব্রেরি নিয়ে লেখা বেরিয়েছে। লাইব্রেরিতে এখন 80,000 পত্রিকা বিদ্যমান। 64টা বিষয় ভাগ করা আছে, অর্থাৎ সমাজতত্ত্ব, রাজনীতি, চলচ্চিত্র, নাটক, আবৃত্তি, বাংলাদেশের পত্রিকা, সাবালটান স্টাডিজ, উত্তরাধুনিকতা, বিশ্বায়ন, নদী সাহিত্য, নারী, মানবাধিকার, প্রবন্ধ সাহিত্য, কথা সাহিত্য, কবিতা, এইভাবে শিশু সাহিত্য, বিজ্ঞান, রবীন্দ্রনাথ, এইভাবে 64টা বিষয় ভাগ করা আছে এই লাইব্রেরির লিটল ম্যাগাজিনগুলো। এবং গবেষকরা, ছাত্রছাত্রীরা, পড়ুয়ারা যখন আসেন, তারা সহজেই এই সমস্ত পত্রিকাগুলো পাঠ করতে পারেন। লিটল ম্যাগাজিন আসলে অবাণিজ্যিক, প্রতিষ্ঠান বিরোধী, স্বেচ্ছাচারী, স্বাধীন সাহিত্যপত্র, যার মধ্যে দিয়ে আজকের সময়ের যে লেখালেখিগুলো তুলে ধরা হয় প্রতি মুহূর্তে। এই লাইব্রেরি আরেকটি কাজ করে আসছে, সেটি হচ্ছে যে সমস্ত লেখকরা তাদের লেখা হারিয়ে ফেলেন, সেই লেখাগুলো পুনরুদ্ধার করা। যেমন মহাশ্বেতা দেবী, তিনি বলেছিলেন সন্দীপ ডুবেচি উদ্ধার করো। ওনাকে 15টি গল্প
আমরা তুলে দিয়েছিলাম। অতীন বন্দ্যোপাধ্যায়, নবেন্দু ঘোষ সবাইকে এভাবে সাহায্য করেছিলাম। জয় গোস্বামী তো এখানে সদস্য হয়ে অনেক কবিতা আহরণ করেছেন। আনন্দ এটাই যে এই পত্রিকাগুলো নিয়ে যদি কারোর উপকারে লাগে, কাজে লাগে, আসলে আমি শতাব্দীর প্রায়শ্চিত্ত করছি। একে কি সম্পূর্ণ লাইব্রেরি বলা যাবে? বোধহয় না। আসলে আমাদের একটা বড় স্পেস চাই, 1200 স্কোয়ার ফিটের বড় স্পেস, যেখানে আমি আন্তর্জাতিক লিটল ম্যাগাজিন ভবন গড়ে তুলব। এমন একটা স্বপ্ন দেখি। স্বপ্ন তো দেখতেই হবে। আসলে সমস্ত মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়ার মধ্যে রয়েছে আপনাদের সবার ভালোবাসা। লিটল ম্যাগাজিন কর্মী, লিটল ম্যান লেখক, লিটল ম্যান পাঠক, লিটল ম্যান সম্পাদক, প্রত্যেক মানুষের অকণ্ঠ ভালোবাসা নিয়ে পথ চলা। আসলে কিছু করতে হবে। আমি তো কবিতা লিখতাম, সবই 4টে কবিতার বই আছে। আসলে মনে হলো কবিতা লেখাটা সহজ নয়। প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে গেলে আর ওটা হয় না। সুতরাং নাই বা হলো, আরেকজন কবি নয় কমে গেল, তাতে কি আসে যায়? কিন্তু আমায় তো আমার কাজটা করে যেতে হবে। ডকুমেন্টেশন দরকার। বাংলা কবিতার একটা ডকুমেন্টেশন আগেই করেছিলাম, বাংলা কবিতার কালপঞ্জি। এখন লিটল ম্যাগাজিনে একটা ইতিহাস রচনা করার চেষ্টা করছি। বাংলা সাময়িক পত্রের ইতিবৃত্ত 2টি খণ্ড বেরিয়েছে, আরও বেরোবে। এইভাবে কাজ করে যাওয়া। আসলে আমাদের অনেক কাজ বাকি, কিছুই তো করতে পারলাম না। সামান্য একটু কাজকে এগিয়ে দেওয়া। আমার সারা শরীরের মধ্যে ছাপ্পা পড়ে গেছে লিটল ম্যাগাজিন। আমার লেখালেখি থেমে গেছে, সৃজনশীল লেখালেখি। আমিটা বড় কথা নয়, কাজটা বড়। আমি সেই কাজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। 23শে জুন আসলে একটি শপথের দিন। 23শে জুন লিটল ম্যাগাজিনের দিন। 23শে জুনকে লিটল ম্যাগাজিন নিয়ে আলোচনা করুন, লিটল ম্যাগাজিন নিয়ে ভালোবাসুন। এভরি ডে ইজ মাই লিটল ম্যাগাজিন ডে। প্রতিটি দিন লিটল ম্যাগাজিন দিবস, কোনো না কোনোভাবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার।